নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকে আমার ভিডিওটা একটু অভিনব, একটু ইউনিক, খুব বেশি ইউনিক নয়। কারণ আমি প্রথমবার এমন দুটি বইয়ের রিভিউ করতে চলেছি যার মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে বা একটা সিমিলারিটি রয়েছে। একটি বই লেখক লিখেছেন, আরেকটি বই তিনি সম্পাদনা করেছেন, মানে একটি লিখিত একটি সম্পাদিত। আমি এভাবে কোনো দুটি বইয়ের রিভিউ করিনি। আমি এক লেখকের লেখা দুটি বই অবশ্যই রিভিউ করেছি, বা এক কনসেপ্টের উপর লেখা দুটি বই রিভিউ করেছি, কিন্তু একই লেখক একটি বই লিখেছেন আর একটি বই সম্পাদনা করেছেন, এরকম রিভিউ আমার চ্যানেলে এই প্রথম। তবে দেখা যাক সম্পাদিত বইটি কি এবং ওনার লেখা বইটি বা কি। লেখকের নাম দীপ চক্র। আপনারা সকলেই জানেন তিনি সার্ভিসে আছেন, মানে পুলিশ সার্ভিসে আছেন, এবং তিনি বেশ নাম করেছেন পুলিশ স্টোরি বা কপ স্টোরি লিখে। অভিরাজ, বিবেক, এই চরিত্রগুলি খুবই জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দা গল্পের বা পুলিশ স্টোরির পাঠকদের মধ্যে। তিনি যে একটি বই সম্পাদনা করেছেন বেশ কিছুদিন আমি সেটা জানতাম না। তারপরে লেখকের সঙ্গে একবার কথা বলে আমি কনফার্ম হই যে হ্যাঁ, তিনি একটি বই সম্পাদনা অবশ্যই করেছেন। তারপর আমি রিডার্স এক্সপ্রেসের স্টল থেকে একটি বইমেলা থেকে এটি সংগ্রহ করি। বইটি আমি অনেকদিন আগেই পড়েছিলাম, কিন্তু নানা কারণে আমার জীবনেও ব্যক্তিগত ঘাত প্রতিঘাত অনেক গেছে, আপনাদেরকে নতুন করে বলবার প্রয়োজন নেই সেটা। তো সেজন্য বইটি আমার রিভিউ করা হয়নি। তো এই ভিডিওতে আমি এর একটি পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার চেষ্টা করব, যতটা কনসাইজ ওয়েতে সম্ভব। বইটির নাম হচ্ছে সেপ্টোপাস, আর সম্পাদনা অবশ্যই দীপচক্র করা। আমি এখানে দিয়ে দেবো, তা আপনাদের পড়ে শোনাই সূচিপত্রে কার কার বা কোন কোন লেখকের নাম রয়েছে। আইনের চোখে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ পল্লব বসু, প্রতিশোধের চক্রব্যূহ অমৃতা কোনার, স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা পার্থ দে, হৃদয়হীন অমৃতেন্দু মুখার্জি, প্ল্যান এবং সাগরিকা রায়, দীপান্তরের রাত অভিনব রায়। সাতটি মানে বড় গল্প বা উপন্যাসিকাই কিন্তু থ্রিলার, নানা রকমের থ্রিলার। পার্থদের যে উপন্যাসিকাটি রয়েছে সেটা অবশ্য পুরোপুরি থ্রিলার বলা যায় না, কিন্তু তার মধ্যে প্রচুর থ্রিলিং এলিমেন্টস রয়েছে। এবং সাতটি উপন্যাসিকাতেই কিন্তু পুলিশের বা ইনভেস্টিগেশনের কোথাও না কোথাও একটা ভূমিকা রয়েছে। এর মধ্যে দুটি ঘটনা আমি বলতে পারি যেগুলো হয়তো সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত। তো এবার আমি কোনোটারই স্টোরি রিভিল করতে যাবো না, তাহলে ভিডিওটা অনাবশ্যক বড় হয়ে যাবে। প্রথমে টেকনিক্যাল দিকে আসি। রিডার্স এক্সপ্রেস কিন্তু আমাকে ভীষণ ভীষণ ইমপ্রেস করেছে এই বইটির আউটপুট নিয়ে। বইটিতে বানান ভুল প্রায় নেই বললেই চলে। বইটির মধ্যে একটা কনভেনশনাল একটা ছোট্ট এরকম বুকমার্কের যেটা থ্রেড রয়েছে, এবং ইলাস্ট্রেশন যদিও নেই, কিন্তু প্রচ্ছদটা ভীষণ সুন্দর। প্রচ্ছদটা অভিব্রত সরকারের করা, আর প্রচ্ছদ করা অভিব্রত সরকারের, অলঙ্করণ দীপঙ্কর দেবনাথের করা, এবং এর মোটামুটি পেজ কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণই ভালো, একদম থিক পেজ কোয়ালিটি। পেছন দিকে এরকম একটা রহস্যময় বা ভয়াবহ একটা কভার ডিজাইন করা রয়েছে, আর কালোর মধ্যে করা বলে এটা আরো স্ট্রাইকিং লাগছে। আর প্রতিটি গল্পের সঙ্গে এরকম কিছু ইলাস্ট্রেশন রয়েছে যেগুলো একদম খাপ খেয়ে যাচ্ছে গল্পের থিমের সঙ্গে বা গল্পের কোন একটি ঘটনার সঙ্গে। ওভারঅল প্রোডাকশন তো ভীষণই ভালো। আর রিডার্স এক্সপ্রেস অপেক্ষাকৃত নতুন একটি প্রকাশনা সংস্থা, তারা বেশ ভালো কাজ করেছে। প্রশ্ন থাকতেই পারে যে তোমার মতে বা আপনার মতে এর শ্রেষ্ঠ উপন্যাসিকা কোনটি। এবং এখানে আমার কাছে একাধিক উপন্যাস বা উপন্যাসিকা বলাই ভালো হবে, কারণ গল্পগুলোর পৃষ্ঠা সংখ্যা বা টোটাল নাম্বার অফ পেজেস সেগুলো উপন্যাস ক্যাটাগরিতে কোয়ালিফাই করে না বলেই আমার ধারণা। তো এতে একাধিক উপন্যাসিকা আমার ভালো লেগেছে, মনোগ্রাহী লেগেছে, এবং ইনফ্যাক্ট কয়েকটা
আমার এক্সপেকটেশনকেও এক্সিড করেছে। কাজে সম্পাদক হিসেবে দীপচক্র ফুল মার্কস পাবেন, অলমোস্ট ফুল মার্কস পাবেন আমার কাছে। কারণ সম্পাদকের যেটা মূল কাজ আমার মতে এই ধরনের সংকলনে, সেটা হচ্ছে কাহিনী নির্বাচন এবং কাহিনীগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, মানে কোন গল্পের পরে কোন গল্প থাকবে সেটা ডিসাইড করা। বাকি কাটছাট কি করেছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই দুটো ফ্যাক্টরে তিনি 10-এ 10 পাবেন আমার কাছ থেকে। তো প্রথম যে গল্পটা সেটা আমার দুর্দান্ত লেগেছে, আইনের চোখে। এটা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেবদত্তা বন্দ্যোপাধ্যায় বা দেবদত্তাদির লেখা আমি দীর্ঘদিন ধরে পড়ছি। ওনার ঐতিহাসিক উপন্যাসা গল্পগুলো তো অসাধারণ। ওনার বেশ কিছু খুব ভালো থ্রিলার গল্পও রয়েছে। আর শয়তানের বাইবেল বলে ওনার একটা বই ছিল, সেই বইটির থেকেই আমার ওনার লেখার সঙ্গে পরিচয়, সেটাও চমৎকার হয়েছিল। তবে এই যে পার্টিকুলার উপন্যাসিকাটি, এটি ইজিলি ওয়ান অফ আর বেস্ট বলে আমি আখ্যা দেব। কারণ এতে এমন টুইস্ট আর টার্ন রয়েছে যে আপনাকে একটা মুহূর্ত মানে চোখের পলক ফেলতেই দেবে না। আপনি এক নিঃশ্বাসে এটা পড়ে শেষ করবেন, এটা আমার গ্যারেন্টি। ভীষণ দ্রুত গতি, ভীষণ দ্রুত লয়ের এই উপন্যাসিকাটি। আর প্রথম উপন্যাসিকা হিসেবে এটাকেই খুব ক্লেভারলি রাখা হয়েছে, কারণ এটা যাকে বলে একেবারে সেটিং দ্য টোন। মানে এটা যদি মানে পাঠককে আবিষ্ট করে ফেলে, তারপরে পরপর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কিন্তু অন্য উপন্যাসিকা গুলিও পাঠক পড়ে ফেলবে। তো এখানে মানে সিরিয়াল কিলিং রয়েছে, এবং সিরিয়াল কিলিং এর পেছনে যেমন উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য অত্যন্ত পোক্ত। আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে আমরা একজন মহিলা পুলিশ ক্যারেক্টারকে পাচ্ছি, তার নাম অলংকার। এবং মানে চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ডাইনামিক একজন অফিসার। এবং তার মরালিটি, তার সত্যনিষ্ঠা প্রত্যেকটাই ভীষণ মানে হাইলাইটিং পয়েন্ট এই উপন্যাসে। তারপরে যে উপন্যাসটি রয়েছে কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ, পল্লব বসু, পল্লবদার লেখা। পল্লবদা মেডিকেল থ্রিলার বা ওই জাতীয় উপন্যাস অত্যন্ত ভালো লেখেন। এছাড়া ওনার যে মহিলা পুলিশ একটি চরিত্র যে শ্রীপর্ণা, সেও সমহিমা এখানে উপস্থিত। তবে পল্লবদার আরো কিছু কাহিনী রয়েছে যেগুলো আমার এই কাহিনীর থেকে বেশি ভালো লেগেছে। কারণ এই কাহিনী শুরু হয় চমৎকার ভাবে, কিন্তু মাঝখানে একটু স্লো হয়ে যায়। আমি জানি না সেটা কেন হয়েছে, কারণ নর্মালি পল্লবদার উপন্যাস কিন্তু একটা ইভেন পেস মেনটেন করে। এখানে কিন্তু সেই ইভেননেসটা নেই, মানে কোথাও না কোথাও গতি একটু ড্রপ করেছে, আবার শেষের দিকে গতিটা ভালো করে ধরেছে এবং একটা লজিক্যাল এন্ড দিতে পেরেছে। কাজে ভালো উপন্যাস, কিন্তু দুর্দান্ত বা এই সংকলনের শ্রেষ্ঠ উপন্যাসিকা এটাকে আমি বলতে পারবো না। এরপরে যে উপন্যাসিকাটি রয়েছে সেটা হচ্ছে প্রতিশোধের চক্রব্যূহ, আমার খুব প্রিয় লেখিকা অমৃতা কোনারের লেখা। প্রতিশোধের চক্রব্যূহ যে উপন্যাসিকাটি, আমার মনে হয় যে এটা উনি হয়তো লিখেছিলেন বেশ কিছুদিন আগে, তবে প্রকাশ পেয়েছে এখন। তবে তাতে গল্পের কোথাও কোনো মানে ক্ষতি হয়েছে বা পাঠকদের সেটা চোখে লাগবে এমন কোনো ব্যাপার নয়। এটাও একটা সিরিয়াল কিলিং নেই এখানে, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারেন, মনস্তাত্ত্বিক থ্রিলার আপাতমস্তক। এবং এখানে ম্যানিপুলেশন বা সাইকোলজি কিভাবে মানুষকে ম্যানিপুলেট করা যেতে পারে তার একটা উজ্জ্বল নিদর্শন এই উপন্যাসিকাটি। আমার খুবই ভালো লেগেছে, এর ট্রিটমেন্ট খুব ভালো। আর সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে যে কোনো থ্রিলারেরই এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিং। সেটা এখানে খুব ভালোভাবে করা হয়েছে। তবুও এটাকেও আমি এই মানে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাসিকাটি রয়েছে তার সমকক্ষ এটা হতে গিয়েও হয়নি। তার কারণটা হচ্ছে যে এটা একটা পয়েন্টে গিয়ে বোঝা যায় যে কে এই কাজটা করছেন এবং কেন করছেন, কিন্তু অমৃতা কোনারের থেকে আমার এক্সপেকটেশন এতটাই হাই যে তার তুলনায় এটা একটু ফলিং শর্ট যাকে বলে। স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা, এটা হচ্ছে আপাতমস্তক একটি ঐতিহাসিক ঘটনার উপর বেস করা একটা টান টান উপন্যাসিকা। পুরোপুরি হয়তো কনভেনশনাল থ্রিলার নয়, কিন্তু খুব খুব চিত্তাকর্ষক ভঙ্গিতে এটিকে লেখা হয়েছে।
পার্থদের লেখার কায়দা আমার বরাবরই খুব ভালো লাগে, এবং এখানে একটা টেনশন বিল্ডিং রয়েছে, কাজেই থ্রিলার তো এটাকে বলাই যায়। এবং পরিণতিটা জানা হলেও যেভাবে পরিণতিটির দিকে পাঠককে এখানে নিয়ে যাওয়া হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। এবং একটা প্যাট্রিয়টিজমের ফ্লেভার রয়েছে উপন্যাসিকাতে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব ইউনিক উপন্যাসিকা অবশ্যই, এবং হ্যাঁ, এই বইয়ের শ্রেষ্ঠ উপন্যাসিকার মধ্যে এটিও স্থান পাবে। অমৃতেন্দু মুখার্জির হৃদয়হীন, ওনার বেশিরভাগ গল্পের মতো এটাও একটা লকড রুম মিস্ট্রি, এবং একজন মানুষ সে এক্সারসাইজ করতে করতে মারা যায়। এবং হৃদয়হীন এটা একটা মানে এই থ্রিলারটার মধ্যে ইমোশনাল কন্টেন্টটা খুব হাই। এবং অমৃতেন্দু মুখার্জি ওনার লেখা, আমি ওনার প্রথম উপন্যাস ক্রিপ্ট রহস্য থেকেই ওনার লেখা আমি পড়ে আসছি, কাজে এটা বলতে পারি যে ওনার লেখার মধ্যে লক রুম মিস্ট্রি বা ক্লোজ ডোর মিস্ট্রি এই জিনিসটা ভীষণ চমৎকার ভাবে উনি উপস্থাপন করেন। এখানেও তার অন্যথা হয়নি, এবং প্রথম থেকেই পাঠকদের বেঁধে রাখার কাজটা অমৃতেন্দু বাবু খুব ভালো করেছেন। রহস্য দানাও বেঁধেছে খুব ভালো, কিন্তু রহস্যের যে উপসংহারটা সেটা আমার একদম মানে অমৃতেন্দু মুখার্জি সুলভ মনে হয়নি, তার থেকে একটু নিচে মনে হয়েছে। সেটা হয়তো আমি জানি না, সেটা হয়তো আমারও ওনার থেকেও ভীষণ হাই এক্সপেকটেশন, ভীষণ বেশি আশা, হয়তো সেজন্য হতে পারে। কিন্তু কোনোভাবেই এই সংকলনের একটা কথা বলে দিতে চাই এই সুযোগে, কোন উপন্যাসই কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো একটাও নয়, সবগুলোই গুড তো বটেই, ভেরি গুড আখ্যাই পাবে আমার কাছ থেকে। তবে হ্যাঁ, যে এক্সেলেন্সের মানে আশা আমি সব উপন্যাস থেকে করতে যদি যাই, তাহলে হয়তো আমরা পাঠক হিসেবে একটু ডিসঅ্যাপয়েন্টেড হব। কিন্তু প্রত্যেকটা উপন্যাসিকাই কিন্তু অভিনব, এবং প্রত্যেকটি উপন্যাসিকাই কিন্তু মানে মাস্ট রিড। পরের উপন্যাসিকাটির নাম হচ্ছে প্ল্যান, এবং সাগরিকা রায়ের লেখা। সাগরিকা রায়ের যেটা আমি বললাম যে প্রথম দিকে ওনার কিছু, আমি আগেও বলেছি সাগরিকা রায়ের প্রথম দিকের কিছু গল্প আমার দুর্দান্ত লেগেছিল। তারপরে আমি ওনার লেখার মধ্যে একটা ডিপ লক্ষ্য করি, হয়তো এটাও হতে পারে যে আমি ওনার যে লেখাগুলো পড়ছিলাম সেগুলো আমাকে তেমন ভাবে ইমপ্রেস করতে পারছিল না, কিন্তু এই উপন্যাসিকাটি কিন্তু একটু আলাদা। এই উপন্যাসিকাটি কিন্তু একটি সত্য ঘটনার উপরে বেস করা, আমি যতদূর পড়ে আমার মনে হয়েছে। এবং একটি নৃশংস হত্যাকাণ্ড, তার বিল্ড আপ কিভাবে হয়েছে এবং কিভাবে তার তার পরিণতিতে বা কি ঘটছে আগে থেকে জানলেও মানে হুডানিটের মজাটা না পেলেও একটা পুরোদস্তুর আপাদমস্তক থ্রিলারের মজা কিন্তু পাঠক এখানে পেতে চলেছেন। এবং এখানেও টাইম লাইন নিয়ে খুব সুন্দর খেলেছেন লেখিকা, এইটুকু এই স্বল্প পরিসরের মধ্যে যতটুকু খেলা যায় আর কি ভীষণ সুন্দর খেলেছেন। এবং শেষের যে ক্লাইম্যাক্সটা সেটা পড়ে প্রায় শিউরেই উঠতে হয়। দুর্দান্ত দুর্দান্ত একটি উপন্যাসিকা, এবং এই সংকলনের শ্রেষ্ঠ উপন্যাসিকার মধ্যে এটাও আমার মনে হয়েছে। দীপান্তরের রাত, অভিনব রায়ের লেখা। এবার অভিনব রায় কিন্তু সত্যি অভিনব লেখেন, কারণটা হচ্ছে যে উনি থ্রিলার, সেটা সাইকোলজিক্যাল বলুন, পলিটিক্যাল থ্রিলার, ঐতিহাসিক থ্রিলারও পড়েছে ওনার লেখা। এই প্রত্যেকটি থ্রিলারই কিন্তু উনি খুব টান টান ভঙ্গিমায় লেখেন, আর সেজন্যই আমি আন্ডার রেটেড থ্রিলার লেখকদের একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে ওনাকে আমি একটা মানে স্থান দিয়েছিলাম। ঠিক এই কারণে আমি ওনার যতগুলো লেখা পড়েছি প্রত্যেকটি লেখা বিশ্বাস করুন ভীষণ ভীষণ এন্টারটেনিং এবং ভীষণ ফাস্ট পেস্ট, দ্রুত গতি। এই উপন্যাসিকাটি কিন্তু একটা অ্যাকশন থ্রিলার। এটা এমন একটা সাব জনরা যেটা নিয়ে বাংলায় খুব বেশি কাজ হয়েছে এমন কথা হলফ করে বলা যায় না। এখানে একটি বলতে পারেন সুন্দরবনের যে ইন্দো বাংলাদেশ বর্ডার, সেরকম একটি দ্বীপ, সেই দ্বীপটি মধ্যে ঘটা নানান রকম আইনি বেআইনি ঘটনা, এবং একটি মানুষ সে সেই দ্বীপে আবার ফিরে আসছে, এবং ফিরে আসার পর তার ঘাত প্রতিঘাত, তার স্ট্রাগল, তার অতীত তার কাছে যেভাবে ফিরে আসছে, এটা নিয়ে মূলত উপন্যাসিকাটি। এবং এই উপন্যাসিকাটি এক কথায় অসাধারণ। অসাধারণ এর বিল্ড আপের জন্য,
এর অসাধারণত্ব রয়েছে এর অ্যাকশন যে সেট পিস গুলো রয়েছে তার বর্ণনার মধ্যে, এবং এর অসাধারণত্ব রয়েছে এর ওভারঅল যে অ্যাটমসফেরিক ফিলটা লেখক দিয়েছেন এই স্বল্প পরিসরের মধ্যে, তার জন্য এর ক্লাইম্যাক্স দুর্দান্ত, সেরকম কিছু বলবো না, কারণ এটা কোনো হুডানিক ধরনের থ্রিলার তো নয়, কিন্তু এর ক্লাইম্যাক্সটা পড়ার পর একটা কথাই বলতে ইচ্ছে করে যে অ্যাকশন থ্রিলার, একটা পুরো দস্তুর 150-200 পাতার অ্যাকশন থ্রিলার লেখার ক্ষমতা কিন্তু এই লেখকের আছে। আর আমি তো এটা পড়ার পর আশা করবো যে এরকম একটা টান টান কিছু উনি লিখবেন। আর হ্যাঁ, এই উপন্যাসিকাটির মধ্যে কিন্তু সিনেম্যাটিক পসিবিলিটি প্রবল ভাবে রয়েছে। এটাকে যদি একটু মানে স্ক্রিপ্ট, একটা ভালো স্ক্রিন প্লে লিখে যদি একটা ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম করা যায়, আমার মনে হয় ব্যাপারটা দারুণ জমে যায়। তো এই ছিল সেপ্টোপাস নিয়ে আমার রিভিউ। এবার চটপট চলে আসি ওনার অন্য বইয়ের রিভিউ নিয়ে। অন্য যে বইটি রয়েছে সেটি হচ্ছে বিবেক সিরিজের 4 নম্বর উপন্যাস দ্য ডার্ক সিক্রেট। এটি শপিজেন থেকে প্রকাশিত হয়েছে। এটি মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা, 350 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন সন্তু কর্মকার, অলঙ্করণ করেছেন লেখক কোনো নাম দেননি বা প্রকাশক কোনো নাম দেননি, কোনো এক শুভানুধ্যায়ী বন্ধু বলে লেখা রয়েছে। এবং আমার কাছে এটা খুবই গর্বের ব্যাপার যে একজন ফেলো বুক টিউবারকে লেখক এই বইটি উৎসর্গ করেছেন, সেটা হচ্ছে বুকিশলি ইয়োর্স খ্যাত রক্তিম সরকার। এটা সত্যি আমার কাছে একটি গর্বের ব্যাপার, কারণ রক্তিম সরকারের সঙ্গে বা রক্তিমদার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, আপনারা সবাই সেটা জানেন। এবং তিনি একজন বুক টিউবার ঠিক আমার মতে। সম্প্রতি তো দেখছি যে কিছু কিছু বুক টিউবারদের নিয়ে বা বুকস্টাগ্রামার্স নিয়ে কিছু বিতর্ক দানা বেঁধে উঠেছে, সেখানে এই ধরনের একটি স্টেপ লেখকের তরফ থেকে, সেটা আমাদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। তো লেখককে ধন্যবাদ, আমার তরফ থেকে একটা বড়সড় ধন্যবাদ এর জন্য। তো ডার্ক সিক্রেট বিবেক যারা পড়েছেন তারা জানেন যে মোটামুটি তার যে কাজের পরিধি অবভিয়াসলি এটা পশ্চিমবঙ্গের মধ্যে সীমিত ছিল এতদিন, কিন্তু ডার্ক সিক্রেট এই যে উপন্যাসটি, এই উপন্যাসটির মাধ্যমে ঝাড়খণ্ডে বিবেক একটি কেস সলভ করতে সমর্থ হচ্ছে, এটা বলাই বাহুল্য, এতে কোনো স্পয়লার নেই। আর এর যে থিম, এর থিম দ্বীপচক্রের আগের যে উপন্যাসগুলো ছিল তার থেকে অনেকটাই আলাদা, যদি এটা আমার মনে হয় সত্য ঘটনা থেকেই অনুপ্রাণিত। লেখকের সঙ্গে আমার স্বল্প কথাও হয়েছিল বইমেলাতে এটা নিয়ে, কিন্তু এর মধ্যে কল্পনার বা কাল্পনিক ঘটনার মিশেল অনেক এফর্টলেসলি, অনেক সিমলেসলি হয়েছে। তো কেমন লাগলো এই উপন্যাসটি আমার? তো এই উপন্যাসের পজিটিভ পয়েন্টস গুলোতে আগে আসা যাক। তার আগে টেকনিক্যাল দিক দিয়ে বলে দিই, এটি শপিজেনের বই, কাজে শপিজেনের বই নিয়ে নতুন করে কিছু বলার নেই। শপিজেনের বইয়ের টেকনিক্যাল পার্ট সবসময় খুব ভালো হয় এবং একটি এছাড়া উন্নতিও আমি লক্ষ্য করেছি। ছাপা বাঁধাই এর চমৎকার, এর মধ্যে কিছু এরকম ইলাস্ট্রেশন রয়েছে যেগুলো এগেন খুব থিমেটিক, মানে এগুলো প্রত্যেকটাই উপন্যাসের সঙ্গে খাপ খেয়ে গেছে। দেখুন ডার্ক সিক্রেট, এবার এর পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টস কি কি। প্রথমে গল্প না, কিন্তু থিমটা আমি বলে দিই। এই ধরনের থিমে উপন্যাস ইংরেজি, বাংলা বিভিন্ন ভাষায় আগেও লেখা রয়েছে। একটি বংশের কাহিনী বলতে পারেন, একটি বনেদি বংশের কাহিনী বলতে পারেন। সেই বংশের মধ্যে জানেন মন্দ বংশের মধ্যে কোনো না কোনো একটা অভিশাপ থাকে বলে বলা হয়, সেই অভিশাপ নিয়ে উপন্যাস। এবং এই উপন্যাসে একটি ক্যারেক্টার রয়েছে, একটি চরিত্র রয়েছে, সেই চরিত্রটির সঙ্গে আমি নিজেকে খুব আইডেন্টিফাই করতে পেরেছি। চরিত্রটির নাম হচ্ছে মল্লার, এবং মল্লার একটু মানে জমিদার বাড়ি সচরাচর বা বনে দিয়া অভিজাত বাড়ি সচরাচর ছেলেরা যেমন হয়, তাদের থেকে মল্লার কোথাও যেন একটু আলাদা। এই মল্লার একদিন হারিয়ে যায় এবং ঘটনাচক্রে বিবেকের সঙ্গে এই বাড়ির একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে তার শ্বশুর বাড়ির দিক। তো বিবেক এই তদন্তের সঙ্গে এই আকস্মিক ঘটনার সঙ্গে বলা যেতে পারে জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত
কেসটা সে কিভাবে সলভ করে। এর বেশি আমি কিছু বলবো না, এর বেশি বললে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি যে ডার্ক সিক্রেট যে সিক্রেটটা সেটা সত্যি খুব ডার্ক, তাই নামকরণ একেবারেই যথাযথ হয়েছে। এবার বইয়ের পজিটিভ পয়েন্টস গুলোতে আসি। প্রথম যে পজিটিভ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই গল্পতে দীপচক্র লেখা আমার বরাবরই ভালো লাগতো, কিন্তু এই যে পার্টিকুলার উপন্যাসটা সেটা তিনি তার নিজস্ব স্টাইল সেটাকে ব্রেক করে লেখার চেষ্টা করেছেন, এবং অভিনব কোনো কিছুই আমার খুব ভালো লাগে। একটা কমফর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা এবং সফল চেষ্টা আমার বরাবরই ভালো লাগে, এবং বলাই বাহুল্য সেজন্য আমার এই উপন্যাসটা বিবেক সিরিজের লেখা, বিবেক সিরিজের অন্তর্গত যে লেখাগুলো রয়েছে এর মধ্যে আমার বেস্ট, সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে। এই উপস্থাপনার মধ্যে একটা অভিনবত্ব আছে। ডায়েরি ফরম্যাট এসেছে বারবার, আবার ডায়েরি ফরম্যাটটা ব্রেক করে কনভেনশনাল ফরম্যাটেও লেখক গেছেন, দুটোর ব্যালেন্সটা খুব সুন্দর মেনটেন করেছেন লেখক। এটা হচ্ছে এই উপন্যাসের দ্বিতীয় পজিটিভ পয়েন্ট। কারণ অনেক সময় কি হয়, আমি অনেক উপন্যাস এরকম পড়েছি, ছোটবেলা থেকেই পড়েছি, যেখানে হঠাৎ করে ডায়েরি ফরম্যাটটা ব্রেক করা হচ্ছে এবং তাতে পাঠক কোথাও না কোথাও খেই হারিয়ে ফেলছেন, এবং সেটাতে কি হয় যে পাঠক যদি বইয়ের ঘটনাবলীর থেকে পিছিয়ে পড়তে থাকে, একটা রেস চলতে থাকে, তো অদৃশ্য একটা রেস চলে, সেই রেসে যদি পাঠক পিছিয়ে আসেন ঘটনাবলীর থেকে, যদি সেটা থ্রিলার হয়, তাহলে কিন্তু পাঠকের মনে একটা বিরক্তি চলে আসতে হবে। এখানে সেটা এক মুহূর্তের জন্য আসে না। তৃতীয় যে পজিটিভ পয়েন্টটা আমার এখানে মনে হয়েছে সেটা হচ্ছে যে বিবেক সিরিজের আগে যে উপন্যাসগুলো ছিল সেই উপন্যাসগুলো খুব ভালো ছিল, সেই উপন্যাসগুলোর মধ্যেও একটি ইমোশনাল কোর ছিল, কিন্তু এখানে সেই ইমোশনাল কোরটা অনেক মাল্টিফ্যাসেটেড, মানে অনেকগুলো ইমোশনাল কোর পয়েন্টস রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, বলতে পারেন দাদু নাতির সম্পর্ক রয়েছে, একটি ছেলের ডিপ্রেসিভ মেন্টালিটির একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে এখানে। তো সব মিলিয়ে ইমোশনাল কোরটা কিন্তু থ্রিলারে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বহন করে, এবং একটু এদিক ওদিক হয়ে গেলে সেটা থ্রিলারের জোনের বাইরেও চলে যেতে পারতো, সেটাও হয়নি। তো ওই যে ইমোশনাল কোরটা, এটা আমার খুব ভালো লেগেছে। কোনো কোনো জায়গায় কিছু কিছু চরিত্রের সঙ্গে আপনি একাত্ম হয়ে যেতে পারবেন, এবং থ্রিলারকে নিয়ে অনেক পাঠকের একটা কমপ্লেন থাকে যে থ্রিলারে আমরা ক্যারেক্টার গুলোর সঙ্গে হয়তো রিলেট করতে পারি না, তাদেরকে অন্য গ্রহের মানুষ বলে আমাদের মনে হয়, কারণ ক্যারেক্টার গুলো কোনো আর্ক থাকে না। এখানে কিন্তু সেটা হয়নি, এখানে কিন্তু ক্যারেক্টার গুলোর একটা নির্দিষ্ট আর্ক রয়েছে, একটা নির্দিষ্ট গতিপথ রয়েছে। চতুর্থ যে পয়েন্টটা আমি বলবো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে এখানে সামাজিক ব্যবধান বা সামাজিক অবস্থান, বলতে পারেন ট্রাইবাল নন ট্রাইবালের মধ্যে একটা সামাজিক একটা যে পার্থক্য একসময় ছিল, একটা নাক সিটকানো মনোভাব ছিল, একটা কোথাও সুপিরিয়রিটি কমপ্লেক্স ছিল, সেগুলো উপরও লেখক কিন্তু কষাঘাত করেছেন। সেগুলো একটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কোথাও না কোথাও, এটা আমার মনে হচ্ছে পার্সোনালি। হয়তো লেখককে সেটা অজান্তেও হয়ে থাকতে পারে, লেখক হয়তো অজান্তেই লিখেছেন, কিন্তু আমার মনে হচ্ছে তিনি একটা কষাঘাত করেছেন, একটা সামাজিক দৃষ্টিভঙ্গিও এই উপন্যাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। তো শুধুমাত্র এটা একটা জাস্ট আনাদার থ্রিলার বা জাস্ট আনাদার কপ পুলিশ ইনভেস্টিগেশন ড্রামা হয়ে থাকেনি। এটার মধ্যে একটা সামাজিক উপন্যাসের বীজ রয়েছে, এটার মধ্যে একটা প্রেম কাহিনীর বীজ রয়েছে, একটা যেটা বললাম আমি একটা ইমোশনাল কোর বা ইমোশনাল এসেন্স রয়েছে। এই চারটে পয়েন্ট আমার বইটার মধ্যে সবচেয়ে ভালো বলে মনে হয়েছে। কোথায় বইটা আরো আরো ভালো হতে পারত, এর মধ্যে একটা পয়েন্ট বলা যেতেই পারে যে এখানে যে বিবেকের চরিত্রটা রয়েছে সেটা মোর অফ আ ক্যাটালিস্ট, কোথাও কোথাও মানে অনুঘটকের কাজই তিনি করছেন বলে মনে হয়েছে। বিবেক তো এখন একটা মানে লার্জার দ্যান লাইফ, কিছুটা হলেও একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হয়ে উঠেছে। তো সাধারণ পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে সেই সত্তাটাকে আরেকটু বেশি প্রস্ফুটিত করা উচিত ছিল তার। তিনিও কিন্তু একজন পুলিশ অফিসার, কোথাও কোথাও এখানে লোকাল পুলিশ অফিসার তাকে
ডমিনেট করছে এবং তিনি চুপচাপ শুনছেন, সেই জিনিসটা আমার একটু মানে ছোটবেলা থেকে কমার্শিয়াল হিন্দি বাংলা ছবি দেখে বড় হয়েছি, তো হিরোকে অতটা ডমিনেটেড হয়ে যাওয়াটা কখনো কখনো জানি সেটাই বাস্তব জীবনে হয় হয়তো, কিন্তু সেটা বইয়ে পড়তে একটু কেমন কেমন লাগছিল আমার। এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন। এখানে আরেকটা জিনিস হয়েছে যে এখানে অনেকগুলো চরিত্র রয়েছে, এই উপন্যাসে অনেকগুলো চরিত্র রয়েছে, তো পৃষ্ঠা সংখ্যা আরেকটু বাড়িয়ে যদি কিছু কিছু চরিত্রকে আরেকটু সন্দেহজনক বানানো যেত, বা চরিত্রগুলো আরেকটু ডেপথে ঢোকা যেত, তাদের শেডস গুলো আরেকটু যদি হাইলাইট করা যেত, তাহলে রহস্যটা আরেকটু জটিল হতো। আর পাঠকদের মস্তিষ্কে সেটা সলভ করতে, সেটা সমাধান করতে পাঠকরা হয়তো আরো মজা পেতেন। এটাও আমার একটা ব্যক্তিগত মতামত, এটা আমার মনে হয়েছে। তাহলে এটা আরো একটা টান টান জটিল রহস্য উপন্যাস হতে পারত। কিন্তু দিস স্মল ব্লেমিশেস অ্যাসাইড, এই ছোটখাটো ত্রুটি বিচ্যুতি গুলো যদি আমরা সরিয়েও রাখি, তাহলে বলবো যে দ্য ডার্ক সিক্রেট এবছর পড়া আমার অন্যতম সেরা পুলিশ ইনভেস্টিগেশন স্টোরির মধ্যে একটা মনে হয়েছে। এই পেস, এই কাহিনীর এই বিন্যাস যদি দীপ চক্রবাবু তার পরের উপন্যাসগুলোতে ধরে রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে থ্রিলার লেখক হিসেবে, শুধু পুলিশ ইনভেস্টিগেশন লেখক হিসেবে বলছি না, ওভারঅল থ্রিলার লেখক হিসেবে তার স্থান অনেক অনেক উপরের দিকে থাকবে। যেখানে তিনি রয়েছেন তার থেকে আরো একদম টপমোস্ট জায়গায় তিনি পৌঁছে যাবেন। বুঝতেই পারছেন দ্য ডার্ক সিক্রেট পড়ে আমার চমৎকার লেগেছে, এবং আমার মনে হয় যে আমার তরফ থেকে আমি বলবো যে আপনাদের যদি সংগ্রহে না থাকে অবশ্যই কিনে পড়ুন এই চমৎকার উপন্যাসটি। কেমন লাগলো আমার এই দুই রিভিউ আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু দীর্ঘ হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন, কারণ এরকম আকারের এরকম পরিসর দুটো বই রিভিউ করতে একটু সময় তো লেগে যায়। তো এই ছিল আমার ডাবল রিভিউ, লিখিত সম্পাদিত। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কিন্তু এরকম আরো ভিডিওর জন্য দেখতে থাকুন আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।